বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান এর দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এর আরো একটা ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ, এবং আমরা জেনেছিলাম উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণু কোনগুলো, প্রাণী কোষের প্রধান অঙ্গাণু কোনগুলো। এর মধ্যে উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণুর ভিতরে 6 নাম্বার যে পয়েন্টটা ছিল কোষ প্রাচীর। তো দেখো, এখানে প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর নাই। আমরা আজকের ক্লাসে উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণুগুলোর ভিতরের 6 নাম্বার পয়েন্ট কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব। দেখো, কোষ প্রাচীরকে তুমি তুলনা করতে পারো ডিমের উপরে একটা আবরণ থাকে, তাই না, যেটাকে আমরা খোসা বলি। তো ওই যে ডিমের খোসা, ওটার সাথে তুমি কোষ প্রাচীরের তুলনা করতে পারো। তবে প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর নেই, যেটা আমরা একটু আগেও বললাম। তো প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, থাকে হচ্ছে উদ্ভিদ কোষে। তাও আবার উদ্ভিদ কোষের সব কোষে কোষ প্রাচীর থাকে না, শুধুমাত্র উদ্ভিদ কোষের জনন কোষ বাদে যে দেহকোষ রয়েছে, ওই দেহকোষেই কোষ প্রাচীর থাকে। তাই কোষ প্রাচীরের সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি, জনন কোষ ছাড়া উদ্ভিদের অন্য কোষের চারপাশে যে সছিদ্র মানে ছিদ্র থাকে, পুরু থাকে মানে মোটা আর কি পুরু থাকে, ও শক্ত আবরণ থাকে, তাকে কোষ প্রাচীর বলা হয়। এটা হচ্ছে কোষ প্রাচীরের সংজ্ঞা। যদি পরীক্ষায় আসে কোষ প্রাচীর বা সেল ওয়াল কাকে বলা হয়, তাহলে তুমি এটাই বলবা যে জনন কোষ ছাড়া উদ্ভিদের অন্যান্য কোষের চারপাশে যে সছিদ্র, পুরু ও শক্ত আবরণ থাকে, তাকে কোষ প্রাচীর বলে। রবার্ট হুক 1665 সালে কোষ প্রাচীর আবিষ্কার করেন। তাহলে দেখো, রবার্ট হুক কত সালে কোষ প্রাচীর আবিষ্কার করেছেন? 1665 সালে। তাহলে 1665 সালে রবার্ট হুক কোষ প্রাচীর বা সেল ওয়াল আবিষ্কার করেছেন। আমরা এখানে ছবিতে কোষ প্রাচীরের আণুবীক্ষণিক চিত্র দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে প্রস্থচ্ছেদ এবং লম্বচ্ছেদ এর দুইটি মানে আলাদা আলাদা ভাবে দেখানো হয়েছে। এখানে দেখো, এই যে অংশটা, এটা হচ্ছে মধ্যপর্দা, আবার লম্বচ্ছেদের যে এই অংশটা হচ্ছে মধ্যপর্দা নামে পরিচিত। প্রাথমিক প্রাচীর হচ্ছে এই যে অংশটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, আবার এখানে এইটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের ভিতরে রয়েছে দেখো 3টা স্তর, যেমন বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। এটা হচ্ছে বহিঃস্তর, এটা হচ্ছে মধ্যস্তর এবং এটা হচ্ছে অন্তঃস্তর। তো এটাকে একসাথে বলা হয় গৌণ প্রাচীরের 3টি স্তর। এটাকে বলা হয় গৌণ প্রাচীরের 3টি স্তর। দেখো, আমরা কোষ প্রাচীর এর সংজ্ঞা দেখলাম। এখন কোষ প্রাচীরের যে গঠন, দেখো কোষ প্রাচীরের গঠন নিয়ে আলোচনা করব। তো কোষ প্রাচীরের গঠনের ভিতরে রয়েছে ভৌত গঠন, দেখছো, ভৌত গঠন এবং রাসায়নিক গঠন। তো ভৌত গঠনের ভিতরে কি কি রয়েছে দেখো। তো ভৌত গঠনের ভিতরে ওই যে 3টা স্তর রয়েছে, তাই না, মধ্যপর্দা, তারপর দেখো প্রাইমারি প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। দেখো, এখানে মধ্যপর্দার ভিতরে রয়েছে কোষ প্রাচীরের যে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী স্থানে সাধারণ পর্দা হিসেবে থাকে, তাকে মধ্যপর্দা বলা হয়। তাহলে দেখো, মধ্যপর্দা কাকে বলা হয়? মধ্যপর্দা হচ্ছে কোষ প্রাচীরের যে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী স্থানে সাধারণ পর্দা হিসেবে থাকে, তাকে মধ্যপর্দা বলা হয়। এই দেখো, এটা হচ্ছে মধ্যপর্দা, এই যে এটা হচ্ছে মধ্যপর্দা। এটা হচ্ছে 2টা কোষের মধ্যবর্তী স্থানে থাকে, 2টা কোষেরই একটা সেপারেট অংশ, এটাকে বলা হয় মধ্যপর্দা। আবার প্রাইমারি প্রাচীর কোনটাকে বলা হয়? মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোর প্রোটিন ইত্যাদি জমা হয়ে যে পাতলা স্তর তৈরি করে, সেটি হচ্ছে প্রাথমিক বা প্রাইমারি প্রাচীর। ঠিক আছে? তো প্রাইমারি প্রাচীর কাকে বলা হলো? তাহলে মধ্যপর্দার উপরে থাকে। ঠিক আছে, এই যে দেখো, মধ্যপর্দার উপরে এই যে এই অংশটা প্রাথমিক স্তর বলা হয় এটাকে, বা প্রাথমিক প্রাচীর। ঠিক আছে, কোনটাকে বলা হয়? এটাকে বলা হয়। তাহলে সংজ্ঞা হচ্ছে মধ্য পর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোর প্রোটিন ইত্যাদি জমা হয়ে যে পাতলা স্তর তৈরি করে, সেটি হচ্ছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি প্রাচীর। আবার সেকেন্ডারি প্রাচীর রয়েছে। প্রাইমারি প্রাচীরের উপরে সেলুলোজ জমা হয়ে যে স্তর সৃষ্টি করে, তাকে সেকেন্ডারি প্রাচীর বলা হয়। দেখো, এখানে যে এটা হচ্ছে প্রাইমারি প্রাচীর, আর সেকেন্ডারি প্রাচীরের ভিতরে হচ্ছে এই যে 3টা স্তর, বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। এটা হচ্ছে প্রাইমারি প্রাচীরের উপরে
সেলুলোজ জমা হয়ে এই স্তরটা তৈরি হয়। এরপরে দেখো রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনের ভিতরে কি কি রয়েছে? কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। এছাড়া হেমিসেলুলোজ, পেকটিন, কিউটিন, সুবেরিন, লিগনিন এবং মোম জাতীয় পদার্থ থাকে এখানে। তাহলে রাসায়নিক যে গঠন তার ভিতরে এই এই বস্তুগুলো রয়েছে বা এই উপাদানগুলো রয়েছে। কোষ প্রাচীরের প্রধান উপাদানগুলো হচ্ছে সেলুলোজ। প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। পরীক্ষা যদি আসে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, তাহলে সেলুলোজ। আর অন্যান্য উপাদান মানে প্রধান উপাদান সহ অন্যান্য উপাদান কি, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, কিউটিন, সুবেরিন, লিগনিন, মোম জাতীয় পদার্থ, এগুলো হচ্ছে রাসায়নিক গঠন। আমরা এখানে এই চিত্র সহ সুন্দর করে এটা দেখব। তারপর দেখো পরীক্ষায় আসতে পারে কোষ প্রাচীরের কাজ কি। তো পরীক্ষা যদি আসে কোষ প্রাচীরের কাজ কি, তো দেখো কোষ প্রাচীরের অনেক কাজ রয়েছে। তার ভিতরে কোষ প্রাচীর কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে। দেখো কোষ প্রাচীরের জন্য তো কোষ একটা নির্দিষ্ট আকৃতি মানে পায়, তার জন্য কোষ প্রাচীরের প্রধান কাজ হচ্ছে কোষ প্রাচীর কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে, কোষের দৃঢ়তা প্রদান করে, যা উদ্ভিদ দেহে কঙ্কালের মতো কাজ করে। আমাদের দেহে দেহ যেমন কঙ্কাল আছে, কঙ্কালের জন্য তো আমরা দেহে একটা নির্দিষ্ট শেপ বা হচ্ছে আকার পেয়েছে, এরকম ভাবে কোষেরও দৃঢ়তা প্রদান করে এই কোষ প্রাচীর, যার জন্য উদ্ভিদ দেহে কঙ্কালের মতো কাজ করে এই কোষ প্রাচীর। কোষগুলোকে পরস্পর থেকে পৃথক রাখে। এই যে দেখো আমরা দেখলাম একটু আগে যে মধ্য পর্দা থাকে, এটা দুইটা কোষের মধ্যবর্তী স্থানে থাকে এবং দুইটা কোষকে সেপারেট রাখে। তার জন্য বলা হয়েছে কোষগুলোকে পরস্পর থেকে পৃথক রাখে। প্রতিকূল পরিবেশ থেকে সজীব প্রোটোপ্লাজমকে সার্বিকভাবে রক্ষা করে। দেখো এই যে কোষ প্রাচীরের ভিতরে, কোষ প্রাচীরের ভিতরে প্রোটোপ্লাজম থাকে। ওই প্রোটোপ্লাজম তো প্রতিকূল পরিবেশ মানে খারাপ পরিবেশে প্রোটোপ্লাজম তো আঘাতপ্রাপ্ত হতে পারে, এটাকে রক্ষা করে হচ্ছে এই কোষ প্রাচীর। তারপর দেখো কোষের বিভাজন ও বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। তো কোষের বিভাজন, দেখো কোষের বিভাজন কিভাবে হয়, আমরা তো গত ক্লাসে আলোচনা করেছিলাম যে মাইটোসিস এবং মিওসিস দুই ধরনের বিভাজন রয়েছে। এই যে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দেখো একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়, আবার ওই একটা কোষ থেকে আবার দুইটা কোষ তৈরি হয়, ওই যে এটা থেকে আবার দুইটা কোষ তৈরি হয়, প্রত্যেকটা কোষ থেকে এটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এভাবে বিভাজিত হয়। আবার এরকম মিওসিস কোষ বিভাজন রয়েছে, তারপর দেখো মাইটোসিস কোষ বিভাজন রয়েছে। তো এই যে কোষ বিভাজনকে কি করে বৃদ্ধি ঘটা মানে কোষ বিভাজন হতে সাহায্য করে, আবার বৃদ্ধি ঘটাতেও সাহায্য করে, তাই না? এটাও বলা হচ্ছে কোষের বৃদ্ধি, মানে কোষ বিভাজনের মাধ্যমেই তো কোষের বৃদ্ধি ঘটে, তাই বলা হচ্ছে যে কোষের বিভাজন এবং বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। পাশাপাশি অবস্থিত কোষের পিটগুলো পানি ও খনিজ লবণ যাতায়াতে সাহায্য করে। মানে পাশাপাশি দুইটা কোষের ভিতরে পিট গুলো কি করে, পানি এবং খনিজ লবণ গুলো যাতায়াত করতে সাহায্য করে। তারপরে বহি ও অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে প্লাজমোডেসমাটা কাজ করে। প্লাজমোডেসমাটা কাজ করে, তাহলে কি করে, বহি এবং উদ্দীপনার, বহি এবং অন্ত উদ্দীপনার মানে বাইরের এবং ভেতরের কোন উদ্দীপনার যে পরিবাহক রূপে এরা কাজ করে। তাহলে দেখো এখানে আমরা কোষ প্রাচীর নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করলাম। কোষ প্রাচীর থেকে আমরা এই যে বিষয়গুলো জানলাম, এগুলোই তোমরা ভালো করে রিভিশন দিবা, এগুলো পরীক্ষা আসতে পারে ইনশাল্লাহ। আসলে তোমরা সুন্দর করেই লিখে দিবা। তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও, নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান শাখায়, তার জন্য মাত্র 550 টাকায় তোমরা 5টা সাবজেক্ট পড়তে পারবা। যেমন 5টা সাবজেক্টের ভিতরে রয়েছে পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। সপ্তাহে 7 দিনই ক্লাস হয়, প্রতিদিন 2টা করে ক্লাস হয়। তো যদি ভর্তি হতে চাও তাহলে যে আমাদের দেওয়া নাম্বার 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করো। আর কেউ যদি আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে চাও, অর্থাৎ আমাদের কোচিং এ সরাসরি এসে ভর্তি হতে চাও, তাহলে আমাদের কোচিং এর ঠিকানা হচ্ছে 70 পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212। এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের গলির একদম মাথায় আমাদের কোচিংটি রয়েছে। যদি এখানে এসে ভর্তি হতে চাও তাহলে ভর্তি হতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করব। আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের জন্য দোয়া করিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।